পরশু থেকে দেশে ঘরে ঘরে প্রায় ঘরে ঘরে চলছে আনন্দের বন্যা, পাশাপাশি কান্নার রোল। সারা দেশে কয়েকটি আত্মহত্যার ঘটনা ঘটে গেছে এর মধ্যে। বিষয়টা হচ্ছে এসএসসির রেজাল্ট। এই রেজাল্টের ফলে সারা দেশ জুড়ে কিছুটা আনন্দ, বেশিরভাগ নিরানন্দের অবস্থা। ফলাফলে প্রায় 5 জনের মধ্যে 2 জনের ফলাফল ব্যর্থতা। এই নিয়ে দেশ জুড়ে চলছে আলোচনা। এই আলোচনার মধ্যে আমরা আমাদের চিন্তাধারা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। সম্মানিত দর্শকবৃন্দ, আজকের আলোচনার বিষয় শিক্ষার্থীদের ব্যর্থতা নাকি সিস্টেমের ব্যর্থতা। এই বিষয়ে আজকে আপনাদের সাথে আমি আমার চিন্তাধারা শেয়ার করতে চাচ্ছি, কারণ আমাদের কয়েকটা সমস্যা চলছে জন্ম থেকেই, কিন্তু এর সমাধান আসছে না। দেশের জন্মলগ্ন থেকে সমস্যাগুলো যেন আমাদের সাথে লেগে আছে, আমরা এখান থেকে আর উঠতে পারছি না। কাদামাটিতে যেরকম মানুষ যখন ঢুকে যায় তখন আর উঠতে পারে না, যত নড়াচড়া করে তখন দেখা যায় আরও নিচে পড়ে যায়, আরও নিচে চলে যায়। এরকম অবস্থায় আমাদের সমস্যাগুলা, শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা, আমাদের বিদ্যুৎ ব্যবস্থা, আমাদের ট্রাফিক সমস্যা সবই যেন এক সুরে বাঁধা। এই অবস্থায় আমরা আজকে আমাদের আলোচনার বিষয় রাখছি শিক্ষার্থীদের ব্যর্থতা নাকি সিস্টেমের ব্যর্থতা। সম্মানিত দর্শকবৃন্দ, আমি আমাদের শিক্ষা ব্যবস্থা অ্যানালাইসিস করে আমার বাচ্চাদের এই দেশীয় শিক্ষা ব্যবস্থায় পড়াই নাই, আমি এডেক্সেলের সিলেবাসে পড়াইছি সব বাচ্চাদেরই। কারণ হিসাবে আমার কাছে মনে হয়েছে যে আমাদের কারিকুলাম যথার্থ না, কারিকুলামে অনেক সমস্যা রয়েছে। এই যে এই বছর প্রায় 7 লাখ শিশু, 7 লাখ কিশোর ব্যর্থ হলো, এর সাথে ব্যর্থ হলো 14 লাখ মা বাবা, প্রায় কমপক্ষে 70 লক্ষ শিক্ষক এবং পুরা সিস্টেম। এই এসএসসির ফলাফলের বিনিময়ে আমরা ছাত্রকে কি দিচ্ছি? ফলাফলের ভিত্তিতে আমি তাকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করছি না, ফলাফলের ভিত্তিতে তাকে চাকরি দিচ্ছি না। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হলে আবার তাকে ভর্তি পরীক্ষা দিতে হচ্ছে, চাকরি পেতে হলে বারবার চাকরি পরীক্ষা দিতে হচ্ছে, বিভিন্ন লবিং করতে হচ্ছে। সুতরাং এই ফলাফল নিয়ে আমার এত কড়াকড়ি অবস্থান কেন? এটাকে আমি কি শিক্ষার মানদণ্ড হিসাবে পরিণত করতে চাই? তাহলে মানদণ্ড যদি হবে, তবে দেখা যায় পুনর্মূল্যায়নের সময় রেজাল্ট পাল্টে যায়। কেন পাল্টে যায়? অর্থাৎ আমাদের সিস্টেমটা কি সঠিক? আমাদের যে সিস্টেমে আমরা মূল্যায়ন করি সে মূল্যায়নটা কি সঠিক? এই প্রশ্নগুলা রয়ে গেছে। ফলাফলের পরে দেখা গেছে অনেকগুলো আত্মহত্যার ঘটনা ঘটেছে। যারা আত্মহত্যা করে নাই তাদের মধ্যেও একটা চরম ব্যর্থতাবোধ মাথা চাপা দিয়ে উঠেছে। তাদের মাথা চাপা দিয়ে উঠা ব্যর্থতা তাদেরকে কোন দিকে নিয়ে যাচ্ছে? ড্রপ আউটের দিকে। এবং রাজনৈতিক কর্মী হিসাবে তাদেরকে দেখানো হবে, তারা মাস্তানি করবে, তারা সন্ত্রাস করবে, সমাজে সমস্যা তৈরি করবে। মেইন যে ট্র্যাক, এই ট্র্যাক থেকে তারা আউট হয়ে যাচ্ছে। এর জন্য দায়ী কে? আমার প্রথম কথা হচ্ছে আমাদের মূল্যায়ন ব্যবস্থা অ্যাকচুয়ালি প্রকৃত ফলাফলকে মূল্যায়ন করে না। আমরা যে জিপিএ 5 দিই, সেই জিপিএ 5 পাওয়া ছাত্ররা লাখে লাখে ব্যর্থ হয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে। আমরা যাকে ফেল করি সে অনেক সময় অনেক ভালো রেজাল্ট করে। আমার বন্ধুবান্ধবদের মধ্যে অনেকেই যারা ক্লাসে ভালো ছিল না, তারা কর্মজীবনে অনেক বেশি সফল।
হ্যাঁ, আমি সফলতার মুখ দেখি নাই, কিন্তু আমার বন্ধু-বান্ধব যারা কর্মজীবনে অনেক বেশি সফল হয়েছে তারা কিন্তু তাদের ছাত্র জীবনে ব্যাক বেঞ্চার ছিল। তো এই জন্য আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের মেধাকে মূল্যায়ন করে না, সেটাই হচ্ছে আমার কথা। দেখেন, আইএলটিএস বা টোফেল যারা দেয় তাদের যে স্কোর, এই স্কোরে বোঝা যায় যে একটা ছাত্র কতটুকু ল্যাঙ্গুয়েজটা ভালো করে জানে, রিফ্লেক্ট করে। আপনারা চোখ বুলিয়ে দেখবেন 100% রিফ্লেক্ট করে। কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থা কি আমাদের ছাত্রদের মেধাকে রিফ্লেক্ট করে? করে না তো। সেজন্য এই যে সার্টিফিকেট, এর মূল্যায়নটা কোথায়? বিদেশে কি মূল্যায়ন আছে? না। দেশে মূল্যায়ন হয়? আসলে তো হয় না। এর কারণ হচ্ছে মূল্যায়ন হয় তার চাকরির ইন্টারভিউতে তার পারফরমেন্স, চাকরির পরীক্ষাগুলোতে তার পারফরমেন্স, এবং তার আরও অনেক বিষয় আমাদের দেশের সাথে যেগুলা ওতপ্রোতভাবে জড়িত, এগুলা বলতেও আসলে লজ্জা লাগে। তাহলে এই ব্যর্থতা বোধটা কেন? কেন এই ব্যর্থতা? একটা ছাত্র 10 বছর আপনার প্রতিষ্ঠানে পড়লো, এরপরে সে যদি ব্যর্থ হয়, এই ব্যর্থতার দায়ভার কার? একজন রাঁধুনি যখন রান্না করে, তখন রান্না যদি খারাপ হয় আমরা কি রান্নার আইটেমের উপর দোষারোপ করি, না রাঁধুনির উপর দোষারোপ করি? গ্রামগঞ্জে প্রচলিত বা আমাদের ভদ্র সমাজের মধ্যে, শিক্ষিত সমাজের মধ্যে প্রচলিত আছে বউ পিটানো, রান্না খারাপ হলে বউ পিটানো, এগুলা এখনো আছে। তারপর একটা বাবুর্চি যদি রান্না খারাপ করে, মালিক তার চাকরিতে তাকে রাখবে না, রেস্টুরেন্টে হোটেলে বাবুর্চিকে চাকরিতে রাখবে না। তাহলে আমাদের ছাত্রদের ব্যর্থতার জন্য আমরা কেন ছাত্রদের দোষারোপ করছি? আমরা কেন বলছি যে আমরা মার্ক দিতে পারবো না? কেন আমরা বলছি? সেই ছাত্রটাকে 10 বছর তা নষ্ট করলাম আমি, তার কাছ থেকে প্রচুর টাকা পয়সা নিলাম, এবং দুঃখ লাগে এইসব ছাত্ররা যে পরিমাণ গাইড বই পড়ে, 5,000 7,000 টাকার গাইড বই, এখানে মা বাবা প্রচুর কষ্ট করে এই টাকাগুলা কামাই করে সে, আমি বইয়ের ব্যবসায়ী হিসাবে জানি যে কিভাবে মা বাবা তাদের বাচ্চার প্রয়োজনটা, কমপক্ষে বইয়ের প্রয়োজনটা মিটায়, যেভাবে হোক, দাঁড় কর্য হোক, হ্যাঁ, অনেক সময় দাঁড় করেও বই নিয়ে যায়। তো এই বিষয়গুলা এজন্য বলছি যে এই ব্যর্থতাটা মা বাবার ব্যর্থতা না, মা বাবা তাদের সাধ্যমতো যথেষ্ট করে বাচ্চাদের জন্য। এমনকি কখনো ভিক্ষুকদের দেখা যায় যে আমার বাচ্চাটা পড়বে, একটা গাইড বই আমাকে দেন, এরকম বলে। হ্যাঁ, কারণ হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি গাইড বই হচ্ছে মূল বই, এটা অন্য বিষয় আরেকদিন আলোচনা করা যাবে। আমার কথা হচ্ছে একটা ছাত্র 10 বছর আপনার প্রতিষ্ঠানে পড়লো, সে ব্যর্থ হলে দায়ভার কার? এর জন্য ছাত্রদের দোষারোপ কেন হবে? ছাত্ররা কেন ফেল করবে? ছাত্ররা কেন সার্টিফিকেট পাবে না? তাকে কি যে কোনো গ্রেডের একটা সার্টিফিকেট দেওয়া যায় না? আপনি তো এই সার্টিফিকেট বিনিময়ে তাকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করবেন না, আপনি তো এই সার্টিফিকেটের বিনিময়ে তাকে চাকরি দিবেন না, আপনি এই সার্টিফিকেটে কোনো মূল্যায়নই করবেন না। তাহলে এই সার্টিফিকেট দিতে সমস্যাটা কোথায়? আমরা বিদেশিদের, যারা উন্নত দেশ, তাদেরকে দেখি যে বাচ্চাদের কোনো প্রতিযোগিতায় ফার্স্ট সেকেন্ড করে না, বাচ্চাদের প্রতিযোগিতায় সবাইকে ফার্স্ট করে, সবাইকে পুরস্কার দেয়। ছাত্ররা জীবনের প্রথম পাবলিক পরীক্ষা দিল, সেই পরীক্ষায় কেন সবাই ফার্স্ট করবে না? আপনি যে কোনো গ্রেডের একটা সার্টিফিকেট তো তাকে দিতে পারতেন। যেখানে আপনার গ্রেডটা অ্যাকচুয়ালি তাকে মূল্যায়ন করছে না, সেখানে কেন এই ব্যর্থতা? এটা কি আমরা চিন্তা করি না একবারও? আমার শিক্ষক অবস্থায় আমার সম্মানিত কলিগদের মানসিকতা দেখেছি যে পরীক্ষার প্রশ্নতে প্রচুর পেস লাগিয়ে তারপর খুব বাহবানে যে প্রশ্নতে এমন পেস দিচ্ছি, দেখি একটু এইবার কে পারে। এটা কেন? আইনস্টাইনকে
নাকি একবার প্রশ্ন করতে দেওয়া হয়েছিল, সে গত বছরের প্রশ্নটা এইবারও দিয়ে দিছে। তার অ্যাসিস্ট্যান্ট বলল, স্যার এটা তো গত বছর দেওয়া হয়েছে। আইনস্টাইন বললেন যে প্রশ্ন তো সেমই থাকবে, উত্তর হবে ডিফারেন্ট। আমি যদি একটা সহজ প্রশ্ন করি যে গরু সম্পর্কে রচনা, ভালো ছাত্রের লেখা থেকে আমি ভালো ছাত্র আইডেন্টিফাই করতে পারবো। খারাপ ছাত্রের লেখা কাকে আপনার 5 দেবো, কাকে 4 দেবো, কাকে 3 দেবো, কাকে 2 দেবো, কাকে 1 দেবো, আমি তার লেখা থেকে বুঝতে পারবো। তাই এত পেসপাস কেন পড়াশোনার মধ্যে, এত পেসপাস কেন? কেন এই মানে একটা রাইভারলি রিলেশনশিপ স্টুডেন্ট এবং ছাত্রদের মধ্যে? এইসবের একটা শেষ হওয়া দরকার। শিক্ষকরা ছাত্রদের সহযোগী হিসাবে থাকবে, সহযোদ্ধা হিসাবে থাকবে, কোনো রাইভারলি সম্পর্ক থাকবে না ছাত্র শিক্ষকদের মধ্যে। আমাদের ফলাফলের বিশ্লেষণে দেখা গেছে ইংলিশ এবং অঙ্কতে ফেল, ব্যর্থতা ইংলিশ এবং অঙ্কতে। আচ্ছা, শিক্ষার জন্য ইংরেজি কেন এত দরকার? আর ইংরেজি দরকার হলে ইংরেজি পড়াতে পারছি না, সেই ব্যর্থতা কার? যারা বিদেশ যাওয়ার জন্য আইএলটিএস প্র্যাকটিস করে তাদের রিপোর্টগুলো নিয়ে দেখেন, চোখ বুলিয়ে দেখেন যে 3 মাসের প্রিপারেশনে সে কিন্তু স্কোর করে ফেলে। প্রায় সবাই পারে, আইএলটিএসে ব্যর্থতা খুবই কম, সবাই পারে এবং মোটামুটি ভালো ইংলিশ বলতেও পারে, বুঝতেও পারে, লিখতেও পারে। তাহলে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে 10 বছর থেকে আপনি ইংলিশ পড়িয়ে ইংলিশে এই ব্যর্থতা কেন? আর ইংলিশ না পড়লে কি পড়াশোনা হয় না? ইংলিশ তো একটা ল্যাঙ্গুয়েজ মাত্র, যার দরকার হবে সে তখনই শিখে ফেলবে। অনেক ল্যাঙ্গুয়েজই মানুষ শিখে, আজকাল জার্মান ল্যাঙ্গুয়েজ শিখছে, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ শিখছে, আপনার ওই পর্তুগিজ ল্যাঙ্গুয়েজ শিখছে, অনেক ল্যাঙ্গুয়েজ শিখছে মানুষ জীবনের প্রয়োজনে, এবং কম সময় সে কি শিখে ফেলছে। অনেকে ল্যাঙ্গুয়েজ না শিখেও বিভিন্ন দেশে গিয়ে ওদের ল্যাঙ্গুয়েজটা রপ্ত করে জীবনযাপন করতে পারছে। তাহলে ইংরেজি শিখাই কি শিক্ষিত হওয়া? গণিতের প্রসঙ্গে আসি। গণিতের কি ব্যবহার আছে আমাদের জীবনে? ডক্টর শমশের আলী একবার বলেছিলেন a+b²। এই জিনিসটা আমি জীবনে কোথাও ব্যবহার করতে পারলাম না। আমরা যে গণিতটা শিখেছি, আমরা যে যোগ বিয়োগ পূরণ ভাগ শিখেছি, আমরা কি সেগুলো এখন পারি খাতা কলমে করতে পারবো? না ক্যালকুলেটর টিপাতে হবে, না এক্সেলে যেতে হবে? আমরা তো সবাই ক্যালকুলেটর এক্সেল ইউজ করে করছি। তাহলে এই গণিত শেখানোর জন্য এই সংগ্রামটা কেন? গণিতের ব্যর্থতা মানে ছাত্রদের ব্যর্থতা, ইংরেজি ব্যর্থতা মানে ছাত্রদের ব্যর্থতা, এইসব কেন হবে? একজন ছাত্র তার চয়েস মতো কোর্স বেছে নিতে পারবে না কেন? সে যে কোর্স পড়তে চায় সেই কোর্স পড়লে তার রেজাল্ট হবে না কেন? আমাদের যারা পলিসি মেকার তারা কবে এইসব বিষয় চিন্তা করবেন? সারা দুনিয়া এইভাবেই চলছে। আপনি এডেক্সেলের সিলেবাসে দেখেন যে যে কোর্স পছন্দ করে নিচ্ছে, ও লেভেলে নিচ্ছে, এ লেভেলে নিচ্ছে, যার যেটা কোর্স পছন্দ হয় নিচ্ছে এবং স্কোর করে যাচ্ছে। তো আমাদের কেন এই গণিত এবং ইংরেজি পড়তেই হবে? আর গণিত ইংরেজিতে কেন এই এত ব্যর্থতা? তারপর কথা হচ্ছে এই ব্যর্থতা কি জন্য হচ্ছে? আমি আগেও বলেছি, রান্না খারাপ হলে আমরা বলি রাঁধুনি খারাপ। তাহলে ছাত্র ফেল করলে আমরা কেন ছাত্রকে দোষারোপ করব? যে শিক্ষক পড়িয়েছে সেই শিক্ষকের পড়াশোনা কতটুকু? আমি একজন বই বিক্রেতা হিসাবে আমি খুব ভালো করে জানি এই যে গণিত শিক্ষার জন্য অনেকগুলা মেকানিজম আবিষ্কার হচ্ছে, দিন দিন প্রতিদিন আবিষ্কার হচ্ছে, এবং তার বইপত্র প্রচুর, ইংরেজিতে তো হাজার হাজার লাখ লাখ বই আছে, বাংলাতেও বই বের হয়েছে। চমক হাসান অনেকগুলা মজার মজার বই করেছে যেগুলো থেকে গণিতকে সহজে বোঝানো যায়, সহজে শেখা যায়, গণিতের বাস্তব জিনিসগুলা, ফিল্ডগুলা, প্রয়োগগুলা বোঝা যায়। এই বইগুলা কি কোনো শিক্ষকরা পড়ে? আমি তো পড়তে দেখি না কাউকে, খুব কম, একজন দুইজন, এগুলা খুবই কম। কিন্তু বাকি যারা শিক্ষকতা করে যাচ্ছে সেই আমলের যেভাবে শিখেছে সেভাবে মানুষকে উপর টর্চার করে গণিত শেখানোর চেষ্টা করছে, কি লাভ এগুলা শিখে? কি লাভ হচ্ছে এগুলো শিখে? কোনো প্রয়োগ তো আমি দেখি না। যোগ বিয়োগ করতে হলে আমি ক্যালকুলেটর টিপি, এক্সেল শিট টিপি, কাজ চলছে, কোনো সমস্যা হচ্ছে না। তাহলে জীবন চলার জন্য যে জিনিসটা এত এত এসেন্সিয়াল না, সেই জিনিসের উপর এত গুরুত্বরূপ কেন?
যে জিনিসের উপর গুরুত্ব দেওয়া দরকার ছিল ভাষাগত দক্ষতা, সেই ভাষাগত দক্ষতার ক্ষেত্রেও আমরা কি স্কোর করছি? আমরা কি ভালো করে বাংলা জানি? আমাদের শিক্ষকরা কি ভালো বাংলা বলেন? ইংরেজি তো দূরের কথা। ইংরেজিতে কি লিখতে পারেন? ক্রিয়েটিভ রাইটিং সম্পর্কে কোনো আইডিয়া আছে? ফ্রি হ্যান্ড রাইটিং সম্পর্কে কোনো আইডিয়া আছে? এগুলো লেখানোর জন্য আমরা প্র্যাকটিস করাই না তো। আমাদের ক্যারিকুলামটা হচ্ছে সেই আগের আমলের একটা বাঁধা ধরা ছাত্র নিপীড়নমূলক একটা ব্যবস্থা। সেই ব্যবস্থায় আমরা আছি। তো এই যে এই বিষয়গুলা নিয়ে চিন্তা করার লোক কোথায়? সোনম ওয়াংচুক একটা বিকল্প শিক্ষা ব্যবস্থা স্থাপন করেছেন, এবং উনি যখন যদি বলেন যে ভারতের শিক্ষা ব্যবস্থাকে চেঞ্জ করতে চাচ্ছেন, তাহলে মানুষ তাকে বিশ্বাস করবে যে উনি একটা বিকল্প কিছু করেছেন। আমাদের যারা শিক্ষা নিয়ে যারা চিন্তা করছি, আমরা কি সেরকম বিকল্প প্রস্তাব আমাদের আছে? কেউ তো সেরকম বলতে আমি দেখি না। তাহলে যদি না থেকে থাকে, তাহলে আমি কেন সারা দুনিয়ার স্ট্যান্ডার্ড সেগুলা ফলো করছি না? আমি দেশের শিক্ষা ব্যবস্থাকে চেঞ্জ করতে চাচ্ছি, ভালো কথা। হ্যাঁ, শিক্ষা ব্যবস্থায় চেঞ্জ করতে চাইলে তো শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে হবে। পরিবেশ না ফিরিয়ে আনে আমি আমার দলীয় সমর্থকই বাড়াচ্ছি, দলীয় সমর্থকের হাতে লাঠি দিচ্ছি, ক্রিস দিচ্ছি, মাথায় হেলমেট দিচ্ছি, প্রতিপক্ষকে হামলা করতে দিচ্ছি। দুঃখজনক বিষয়। এগুলা করে কি আমার শিক্ষা পরিবেশ ফিরিয়ে আনতে পারবো? বিদেশের শিক্ষা প্রতিষ্ঠানে কি এগুলা হয়? কোথাও তো দেখা যায় না। উন্নত দেশ বাদ দেন, অনুন্নত দেশের মধ্যেও তো এইসব জিনিস দেখা যায় না। ছাত্র রাজনীতি ছিল, আমাদের সময় ছিল, আমরা তখন দেখেছি যারা সরকারি দলে ছাত্র রাজনীতি করতেন তারা একটু মুখ লুকিয়ে থাকতেন। এখন দেখা যায় বিরোধী ছাত্র রাজনীতি যারা করেন তারা মুখ লুকিয়ে থাকেন, হ্যাঁ, গুপ্ত হয়ে থাকেন, সুপ্ত হয়ে থাকেন, বাধ্য হয়ে থাকেন। এই যে ব্যবস্থাটা, এই ব্যবস্থার ফলে কি প্রমাণ হচ্ছে আমরা শিক্ষা ব্যবস্থার চেঞ্জ চাচ্ছি, না শিক্ষা ব্যবস্থাকে চাচ্ছি যেভাবে আছে সেভাবেই থাকবে, ফলাফল একটা দেব, মানুষ আত্মহত্যা করবে, ব্যর্থতার গ্লানি বহন করবে, তারপর এই বাচ্চাটা ড্রপ আউট হবে, ড্রপ আউট হয়ে আমার দলের সমর্থক হবে, সন্ত্রাস ছাদাবাজিতে লিপ্ত হবে, আর নেতার সন্ত্রাস ছাদাবাজি লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করবে? এগুলা কি আমরা চাই? যদি না চাই তাহলে ফুল স্টপ। হ্যাঁ, এখনো সময় আছে, এগুলো চেঞ্জ করেন, ফলাফলকে রিভিউ করে বাকি ছাত্রদের বাঁচান, আর আত্মহত্যা হতে দেবেন না, আর ব্যর্থতার গ্লানি ছাত্রদের বহন করতে দিবেন না, এই ছাত্র লাইফটা শেষ করবেন না। আমরা থাকবো না, কিন্তু এরা থাকবে, এই দেশের কর্ণধার তারাই হবে। হ্যাঁ, সুতরাং এদের লাইফটাকে শেষ করার দায়িত্ব আপনাদেরকে কেউ দেয় নাই। হ্যাঁ, মূল্যায়ন করে সবাইকে কমপক্ষে উত্তীর্ণ ঘোষণা করেন এবং আমাদের সিস্টেমের যে সমস্যা সেইগুলো দূর করেন। কেন ব্যর্থতা আসছে, কেন আমি বাংলা শেখাতে পারছি না, কেন ইংরেজি শেখাতে পারছি না, কেন অঙ্ক শেখাতে পারছি না, কেন বিজ্ঞান শেখাতে পারছি না, সেই বিষয়ে আসেন। সেটা যদি না হয় তাহলে কখনো এই দেশের উন্নতি হবে না। এর জন্য প্রথমে দরকার হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানকে টোটালি পলিটিক্যাল অ্যাক্টিভিটির বাইরে রাখা। শিক্ষা প্রতিষ্ঠানে যদি আপনার সমর্থক তৈরি করতে চান, আপনার লাঠিয়াল বাহিনী তৈরি করতে চান, তখন কখনো শিক্ষা ব্যবস্থা চেঞ্জ হবে না। শিক্ষকরা যদি দলীয় পরিচয়ে চাকরি পান, দলীয় পরিচয়ে প্রমোশন পান, দলীয় পরিচয়ে প্রিন্সিপাল হন, দলীয় পরিচয়ে বিসি হন, তাহলে এই দেশের শিক্ষা কখনো চেঞ্জ হবে না। শিক্ষার চেঞ্জ চাইলে আসলেই আন্তরিকভাবে করতে হবে, এবং আপনার চিন্তাধারা যে সঠিক সেটা ঠিক না। আপনার চিন্তাধারা নিয়ে কথা বলেন, যদি সুদীজন যদি বলে যে ঠিক আছে তাহলে মানিয়ে যান, তবে আপনার অনুগত সুদীজনের সামনে যাবেন না। যারা অনুগত না তাদের সামনে যান, তাদের সামনে আপনার চিন্তাধারা প্লেস করেন। যদি তারা সঠিক বলে তাহলে সেটাকে ফলো করেন, আর সঠিক না বললে সেটাকে স্টপ দেন, ফুল স্টপ দেন। হ্যাঁ, এই যে ফলাফল ব্যর্থতা, সেই দায়ভার ছাত্রদের না, সারা দেশের ব্যর্থতা, সারা শিক্ষা ব্যবস্থার ব্যর্থতা, সারা সিস্টেমে। এইটাই আমাদের মানতে হবে। যারা ব্যর্থ হয়েছেন তাদের প্রতি আমার অনুরোধ, আপনাদের এই ব্যর্থতা না, এটা হচ্ছে পিলার অফ সাকসেস। আপনার জীবনের অনেক ক্ষেত্রে এগিয়ে যাবেন। আমার
ক্লাসমেটদের কথা বলেছি, যারা ক্লাসে ব্যাক বেঞ্চার ছিল তারাই লিড দিচ্ছে, তারাই সমাজে প্রতিষ্ঠিত, তারাই ভালো ইন্ডাস্ট্রির মালিক, তারাই অনেক কিছু হয়েছে। সুতরাং এইসব বিষয় আসলে এই ফলাফলের কোনো ছাপ আপনার জীবনে আসবে না। আপনি জিপিএ 5 পেয়েছেন না 4 পেয়েছেন না ফেল করেছেন, এটা কোনো বিষয়ই না। বিষয়টা হচ্ছে নিজেকে এই যুগের সাথে মানিয়ে নেওয়া। এইটা হচ্ছে এআই এর যুগ। আপনি নিজেকে যত বেশি ইকুইপ করতে পারবেন, যত বেশি দক্ষ করতে পারবেন, আপনার দুনিয়া আপনাকে আহ্বান করবে। ভালো থাকেন, সবাইকে ধন্যবাদ। আমাদের সুচিন্তার উদ্রেক হোক, এই শিক্ষা ব্যবস্থার ফুল স্টপ আসুক, ভালো একটা শিক্ষা ব্যবস্থা আসুক যেখানে ছাত্ররা 7 লাখ ছাত্র ফেল করবে না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।